বলতে চাই না যে প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ কিংবা সপ্তাহের সবচেয়ে আলোচিত সংবাদগুলো আলোচনা করতে চাই, বরং আজকে আমরা বলতে চাই ঈদ কালীন করোনাকালীন ঈদ আলোচনা করতে চাই, দায়িত্ববোধের ঈদ আলোচনা করতে চাই এবং উৎসবগুলো কিংবা আমাদের ঈদগুলো যাতে দায়িত্ববোধের মধ্যে দিয়ে আমরা করোনাকালে পালন করতে পারি সেই জায়গাটি আমরা আজকে বলতে চাই। এর বিষয়ে আলোচনা করার জন্য চারজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, আছেন অভিনেত্রী ও রাজনীতিক তানবিন সুইটি, আছেন সঙ্গীত শিল্পী ও লেখক অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, আছেন কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, আপনার কাছে আসতে চাই, করোনাকালের যে ঈদ আমরা বারবার বলছি এই ঈদ হোক দায়িত্ববোধের, সেই দায়িত্ববোধের জায়গা থেকে এবারের ঈদ আপনি কিভাবে উদযাপন করলেন? শুরুতেই শুনতে চাই আপনার কাছ প্রথমেই থেকে। আমি ইচ্ছে করে আমার মাস্কটা পরেছিলাম যাতে দেশবাসীর কাছে এটার একটা প্রতীকী ইঙ্গিত থাকে যে মাস্কটা পরা আমাদের অত্যন্ত জরুরি। আমরা তো বুঝতে পারছি যে এবারের ঈদ, সামনের বছরের ঈদ, কোন ঈদে যে আমরা সম্পূর্ণ করোনা মুক্ত হব, ডাক্তারি ক্ষেত্র থেকে আমরা জানতে পারছি যে রোজ রোজ এই করোনা নতুন নতুন রূপ নিয়ে আমাদের সামনে আসছে। কাজেই ইনজেকশন নিয়েও আমরা 100% সেফ না। কাজে আমাদের নিজেদেরকেই তৈরি থাকতে হবে, সব সময় আমাদেরকে এরকম ভাবে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে জি এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে। জি এবং সেই প্রস্তুতির জায়গা থেকে এবারের যে ঈদ উদযাপন, আপনি যে প্রস্তুতির কথা বললেন সেটি নিশ্চয়ই এবারের ঈদ এই প্রস্তুতির জায়গা থেকে অথবা সতর্ক বা সচেতন থাকার ক্ষেত্রে অনেকটা একেবারেই সীমিত তাই, সীমিত করতে হয়েছে নিশ্চয়ই। একেবারেই তাই। আগে যেমন বাড়িতে হতো, আমাদের খুবই একটা ট্র্যাডিশনাল পরিবার ছিল। আমার বাবা তিনি নিজের হাতে কোরবানি করতেন। তো ওই সমস্ত জিনিস তো এখন উঠে গেছে এবং আমি চেষ্টা করেছি এবার যেমন রংপুরের লালমনিরহাটে একটি মেয়েদের জন্য একটা অনাথ আশ্রম আছে, সেখানে জি আমার যে ভাগেরটুকু দেবার সেটা আমি ওখানে দিয়েছি এবং আমি বলেছি যে তোমরা নিজেরাই খাও, আমার পর্যন্ত আসার দরকার নাই। তো সেটা হচ্ছে একটা ত্যাগের মধ্যে দিয়ে, এবং দেশটাও তো একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যাদের কাছে আমিষ পৌঁছায় না তাদের কাছে পৌঁছানো, যারা বিত্তবান তাদের জন্য একটা দায়িত্ব রয়েছে, সব দায়িত্ব কিন্তু সরকারের নয়। এটা বারবার আমি যেই অনুষ্ঠানেই আসি সেই অনুষ্ঠানেই বলি যে ঈদ যখন আমরা যাপন করব বা অন্য কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যখন আমরা পড়ব, আমরা নিজেরাও যদি স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে না আসি তাহলে কিন্তু আমরা এই যে বিশাল জনজীবন, আমি জনসংখ্যা বিষয়ে পিএইচডি করেছি, আমাদের জি এখন 17 কোটি মানুষ, এদেরকে জনে জনে সরকারের সাহায্য করা সম্ভব না, আমাদের সবাইকে হাত বাড়াতে হবে। সবাইকে হাত বাড়াতে হবে। চমৎকার, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। সুভাষ সিংহ রায়, আপনার কাছে আসতে চাই। যেমনটি অধ্যাপক নাশিদ কামাল বলছিলেন যে আসলে সরকারের যা করণীয় সেটি তো একটি নির্বাচিত সরকার হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করবে, কিন্তু মানুষের জন্য মানুষের যে দায়িত্ববোধের জায়গা, তার যে মানুষের প্রয়োজনে মানুষের যে এগিয়ে আসার জায়গা, সেই জায়গাটি আমরা কতটা প্রসারিত করতে পেরেছি? যে কোনো সংকটের সময় তো আসলে এই পরস্পর সহযোগিতার জায়গাটি আসলে আরো বেশি প্রসারিত হয়, আরো বেশি মানুষ মানুষের কাছে আসে, মানুষ মানুষের সহযোগিতা প্রত্যাশা করে। সেই জায়গা থেকে যদি একটু শুনতে চাই আপনার কাছ থেকে সুভাষ সিংহ রায়, এবারের ঈদে এই জায়গাটি কতটা উন্মুক্ত করতে আমরা পেরেছি? সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, জি এবং সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি। আহ, আমাদের এই অনুষ্ঠানে আমরা যে চারজন যুক্ত হয়েছি, আমাদের মনটা কারোরই খুব ভালো না, এবং স্বাভাবিক কারণেই অনেকগুলো কথা বাস্তবতার নিরিখে বলাটাও প্রয়োজন। ঈদ আমাদেরকে যে শিক্ষা দেয় সে ত্যাগের মহিমা, এবং এতক্ষণ ধরে ডক্টর নাশিদ কামাল যে কথাগুলো বললেন সেই পুরনো কবিতার মতো করে বলতে হয়, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান জি ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমি তার খুব ভক্ত। এতক্ষণ ধরে যার কথা আমরা শুনলাম, তার অনেক বই আমি পড়াবার চেষ্টা করেছি, সেই আজীবন বসন্ত থেকে শুরু করে চির উন্নত মমশির, মানে একজন নিষ্ঠা সাধনা ও সাফল্যের একটা নাম বলা যায় ডক্টর নাশিদ কামাল। জি তা আমি যদি কবি নজরুলের একটি কবিতার লাইন, কোরবানি নিয়ে যে কবিতা লিখেছিলেন, সেটার থেকে যদি উৎকলন করি,
যে আজ আল্লাহর নামে জান কোরবানে ঈদের পুত বোধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। আমাদের এই সত্যাগ্রহের জন্য আমাদের যে সারা বিশ্ববাসী মানুষের লড়াই, পুরো বাংলাদেশের মানুষের যে লড়াই, সেই লড়াইটা তখনই সার্থক হবে যখন আমরা মানুষের জন্য কাজ করতে পারব। এবং আমার নিজের আনন্দ যখন থাকবে, নিজের আনন্দের সাথে অন্যের আনন্দের যে সংযোগ ঘটানো, এটা একটা বড় বিজ্ঞান। আমরা করোনা ভাইরাস মোকাবেলা করবার জন্য আমরা বিজ্ঞানের যেমন সহায়তা নিচ্ছি, বিজ্ঞানকে আমরা আঁকড়ে ধরছি, আমরা যেন নিজের ভিতরের মানবতাকে যেন আঁকড়ে ধরি। আমার পাশের মানুষটা সে কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা, এই বোধটুকু যেন জাগ্রত করি, তাহলেই কাজী নজরুলের সেই সত্যাগ্রহ শক্তির উদ্বোধনটি খুব কাজে লাগবে। কি মনে হয় সুভাষ সিংহ রায়, এই যে করোনা কালে ঈদে কিংবা করোনা পরিস্থিতিতে আমাদের মধ্যে সেই বোধ কতটা জাগ্রত হয়েছে আপনার কাছে কি মনে হয়? বোধের তো সংকট আছেই। মানুষ যত এগিয়ে যাচ্ছে, বলা হচ্ছে সভ্যতার দিকে এগোচ্ছে, কিন্তু ভিতরের মানুষটা কতটা জাগ্রত হচ্ছে, সে ভুবনাজিকার সেই বিখ্যাত গান মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছিলাম, একজন নার্স, সেই নার্সের যে তেরেসার সাক্ষাৎকারটা আমাকে কাঁদিয়ে দিয়েছে। সে বলছে যে আমি মানুষের জন্য কাজ করেছি, এটা সারা জীবন করে যাব, 40 বছর ধরে করছি, অথচ আমি যেই বাড়িতে থাকি 7 তলায় থাকতাম, আমি মানুষের সাহায্য করতে, যে মানুষের রোগ যখন ছেলে তার সন্তান যখন তার পিতামাতাকে ছেড়ে চলে গেছে এই হসপিটাল থেকে, তখন কিন্তু আমি পাশে ছিলাম, অথচ আমি আমার বাড়িওয়ালার যে ব্যবহার পেয়েছি, এবং আমার জন্য লিফট বন্ধ করে দেওয়া হয়েছে, আমাকে বাড়ির থেকে চলে যেতে হয়েছে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার, আর একটি বাড়ি যখন সন্ধান সে করলো কষ্ট করে, সেই বাড়ির বাড়িওয়ালা অগ্রিম টাকা নেওয়ার সময় জিজ্ঞেস করেছে আপনি কোথায় চাকরি করেন। যখন হসপিটালের নামটি বলেছে, তখন বলেছে যে আপনি তো ওখানে করোনা রোগী দেখেন। কি দুঃখবোধের জায়গা। জি, অসংখ্য ধন্যবাদ সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ। তানভীর সুইটি, আপনার কাছে এই আলোচনার সূত্র ধরেই আসতে চাই। সুভাষ সিংহ রায় যেমনটি বলছিলেন যে আসলে লোক এবং মানুষের মধ্যে একটি পার্থক্য তো রয়েছেই, স্বাভাবিক ব্যাপার, আমরা সেটি মানবিকতার জায়গা থেকে দেখতে পারি কিংবা দায়িত্ববোধের জায়গা থেকেও দেখতে পারি। এবং একটি কথা উল্লেখ করছিলেন সুভাষ সিংহ রায়, সেইটা ধরে আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই যে যে কোনো উৎসব বলুন বা ঈদের এই জায়গাগুলোতে বলুন, নিজের আনন্দকে অন্যের সাথে ভাগাভাগি করে নেওয়ার যে জায়গাটি কিংবা সেই পরিবেশটি বা সেই শিক্ষাটি, যেটি আপনাদের সময় আপনারা পরিবার থেকে কিংবা চারপাশ থেকে বা সমাজ থেকে পেয়েছেন, সেই শিক্ষাগুলো এখন কতটা আমরা চর্চা করতে পারছি সেটি আপনার জীবন থেকে শুনতে চাইবো। এবং এখনকার যারা বড় হচ্ছেন তাদের মধ্যে এই শিক্ষণটি কেমন দেখছেন আপনি? তানভীর সুইটি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে আমরা কি শিখেছি, মানে আমরা কি উদযাপন করছি, চারিদিকের মানুষ কেমন আছে বা কিভাবে উদযাপন করছে, কতটুকু মানবতা আছে মানুষের, এই জিনিসগুলো আসলে আমরা ছোটকাল থেকে আমাদের পরিবার থেকে শিখেছিলাম। যে একজন মানুষের সাথে ব্যবহার বা ঈদের উৎসবে প্রতিটা জিনিস আমরা ভাগাভাগি করে নিয়েছি, যে খাবার থেকে শুরু করে এই জিনিসগুলো আসলে আমাদের ছোটকাল থেকে শেখা, যে আমরা কার সাথে কতটুকু ব্যবহার করব, ঈদের উৎসবটা সবাইকে নিয়ে করতে হয়। এবং এটাও শিখেছি যে যার সাথে ঝগড়া হয়, অনেক সময় হয় না যে মন খারাপ হচ্ছে একজনের সাথে, কিন্তু ঈদের দিন কিন্তু আমি কথা বলবো তার সাথে, কারণ এই শিক্ষাটা আমরা পেয়েছি। কিন্তু সবকিছু ছাড়িয়ে এই যে সময়টা আমরা পার করছি, এটার সাথে কিন্তু আমরা কোনো মানুষই কিন্তু ইউজ টু না, মানে আমরা এই জায়গাটায় কখনো দাঁড়াইনি, যার জন্য আমরা একটা ধাক্কা খেয়েছি। 2020-এ শুরু হয়েছিল ফেব্রুয়ারির 8 তারিখে, মার্চের 8 তারিখ থেকে শুরু হয়েছে এই করোনা। এবং এইটার সাথে আমরা শুধু না, পুরো ওয়ার্ল্ডের কেউ জানতো না, হ্যাঁ জানতো যে 100 বছর পর পর একটা মহামারী ধাক্কা দেয়, কিন্তু আসলে আমরা তো জানি না। কিন্তু ওই সমস্ত মহামারীকে ছাপিয়ে, যেহেতু এখন আমরা আমাদের সবার হাতে ইন্টারনেট আছে,
বিভিন্ন জায়গার খবরাখবর আমরা খুবই সুইফট এই জিনিসটা শুনতে পাচ্ছি। যেমন স্প্যানিশ ফ্লুতে 5 কোটি মানুষ মারা গেছে, সেই খবরটা কিন্তু ছড়াতে ছড়াতে অনেক সময়ের ব্যাপার লেগেছে। কিন্তু জি এখন আমরা যে সময়টা পার করছি, এখন কিন্তু ডিজিটাল যুগ। আমরা সমস্ত খবর হতে না হতে আমাদের কানে চলে আসে, বা আমরা আমাদের ফেসবুক বা যে কোনো জায়গায় আমরা এই খবরগুলো পেয়ে যাচ্ছি। জি সো এই জায়গাটা আসলে আমাদের সবাইকে মানসিকভাবে এমন একটা নাড়া দিয়েছে, মানে আমরা তো বলবো যারাই আছে এখানে উপস্থিত সবাইকেই ধাক্কা দিয়েছে। আসলে আমরা হয়তো 5 মাস দরজাই খুলিনি, যতটুকু লেগেছে এনে এটাকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে এই জিনিসটাকে ব্যবহারযোগ্য করেছি। কিন্তু জি হ্যাঁ, আমরা মনে করি যে আমরা যে সময়টায় এসছি বা আমাদের আগেও আমরা ঈদ পার করেছি, গত বছর ঈদ পার করেছি, এবার ঈদ পার করছি, কিন্তু এই সময়টা যেটা হয়েছে আমাদের মানে আক্রান্তর সংখ্যা এমন খুব বেশি, এবং আমি এবং সবাইকে সেটি জি প্রথমত তানভীর সুইটি, আক্রান্তের সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যা সেটি দুটোই বেশি। আমি যদি আপনার আলোচনার প্রেক্ষাপটে আরেকটি প্রশ্ন করতে চাই এবং খুব ছোট্ট করে শুনতে চাইবো, সেটি হচ্ছে করোনার ধাক্কা খেয়ে মমত্ববোধ বেড়েছে না কমেছে, আপনার কাছে কি মনে হয়? আমি যেটা বলবো যে আমার প্রথম দেখা যেটা, সেটা হচ্ছে অবশ্যই প্রথম দিকে কমেছিল, যে মানুষ আসলে এইটা বুঝতেই পারে নাই কি করবে। জি এমন হয়েছে যে বাবা মাকে রাস্তায় ফেলে গেছে, আমরা পেপারে দেখেছি, সব জায়গায় দেখেছি। বুড়া একটা মানুষের কাছে যায় নাই, মৃত্যু মানুষটাকে দাফন করতে হবে সেটাও করে নেই, জি ফেলে দেয়, পারলে ফেলে দিচ্ছে লাশটা। তো ওই জায়গা থেকে আমি একটা জিনিস শুধু বলতে চাই যে এখন আমরা যেখানে আসছি, হয় না মানুষ একটু অভ্যাসের সাথে বাস করে, জি আস্তে আস্তে আমার ওইটা অভ্যাস হয়ে যায়। ঠিক করোনাটাকে আমরা ওই জায়গায় এনেছি, কিন্তু জি যতটুকু পারি সাহায্য করছি, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অনেক স্বাস্থ্য মানে সমাজ সচেতন মানুষরা কিন্তু, জি এবং হসপিটালে ডিউটি দিচ্ছে ইয়াং ছেলেরা। যেমন জি কিছুদিন আগে দেখলাম কুষ্টিয়াতে ছাত্রলীগের ছেলেরা প্রায় 30-25 জন ছেলেরা হাসপাতালে ঢুকে গেছে যে ওরা রোগীদের সেবা করবে। সো এখনের সাথে কিন্তু একটা 2020 পরিবর্তন, জি একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, সেটা আপনি বলতে চাচ্ছেন, একটা ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যেটি সম্প্রীতি এবং মমত্ববোধের জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ। আমি ফিরবো তানভীর সুইটি, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনার এই আলোচনার জন্য। রেজাউদ্দিন স্টালিন, আপনার কাছে আসতে চাই। আমাদের তিনজন সম্মানিত অতিথি যেভাবে আলোচনা করলেন, আমাদের এই করোনার সময় ঈদ এবং তাদের ব্যক্তি জীবনে ঈদের গুরুত্ব, আমাদের এই করোনা আমাদের কি শিক্ষা দিয়েছে, আমরা কিভাবে মানুষের কাছে যেতে পারছি, কিংবা অতীতে বা শৈশবের ঈদের সময়, তার প্রেক্ষাপটে যদি আমি আপনাকে প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, যে একটি গানের সেই আছে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেই দিনগুলো, আগের সেই সুন্দর দিনগুলো এখন আমরা খুঁজে পাই কিনা, কিংবা এই দুঃখ দুর্দশার মধ্যেও সেই মনের আমরা যে পদার্থগুলো রয়েছে, জামা কাপড়, সেটা পরিষ্কার করা যায়, কিন্তু মনের ময়লা পরিষ্কার করে সুন্দর দিন উদযাপন করার বা সুন্দর মনের অধিকারী হওয়ার সেই জায়গাটি আমরা কতটা প্রস্তুত করতে পারছি নিজেদের মধ্যে, দেশের মধ্যে, জাতির মধ্যে? রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ। আহ, আমরা আজকে বাংলা টিভির এই আয়োজনে মিলিত হয়েছি। যে চারজন আমরা এখানে আছি, আমরা সবাই কিন্তু নানা রকম সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, এবং আমরা মনে করি যে একজন সৃজনশীল মানুষ সে কিন্তু খুবই অনুভূতি প্রবণ। যে কোনো ঘটনায় তারা বেশি পরিমাণে রিয়াক্ট করে, নিজের মধ্যে তাদের অনেক ক্রিয়া প্রতিক্রিয়া হয়। হয়তো আমাদের অনেকের এত সামর্থ্য নেই যে এই সমস্ত বঞ্চিত দুঃখী মানুষকে আমরা আমাদের অর্থ দিয়ে, আমাদের বৃত্ত দিয়ে তাদের আমরা সমর্থন করব, কিন্তু আমাদের হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা দিয়ে আমরা তাদের প্রতি আমাদের সমর্থন ব্যক্ত করতে পারি। নাশিদ আপা বলেছেন, তানভীর সুইটি বলেছেন, এবং সুভাষ সিংহ রায়, আমরা সবাই কিন্তু নানাভাবে মানুষের জন্য কাজ করি। সুভাষ রাজনীতিতে করে, নাশিদ আপা গানে করে, সুইটি তার অভিনয় করে, এবং আমরা জানি যিনি উপস্থাপনা করছেন তিনিও নানাভাবে যুক্ত। কিন্তু আজকে এই ঈদুল আজহার এই দিনে আমি বলতে চাই যে আমরা যেন এমন আনন্দ না করি, আমাদের বৃত্তের
বৈভবটা এমন ভাবে যেন প্রকাশিত না হয় যে আমার চারপাশের মানুষরা যেন এটা দেখে বিব্রত বোধ করে কিংবা কষ্ট পায়। এই কাজটি কিন্তু আমাদের করা অনুচিত হবে, কারণ সারা দেশের এত মানুষ আজকে নানাভাবে কষ্টে আছে। আপনারা লক্ষ্য করবেন যে অনেকে একবেলা খেতেও পারছে না, এরকম অবস্থা এখন। আর সরকারের পক্ষে সম্ভব না যদি 1 বছর চলে, 1 বছর কোনো মানুষকে ক্রমাগত ত্রাণ দেওয়া, সহযোগিতা করা। এটা করতে হবে দেশের সমস্ত বিত্তবান মানুষকে, যাদের অনেক অর্থ আছে। সেই নজরুলের কথা, ব্যাংকে সেই পাথরের মতো, পাহাড়ের মতো সেই টাকার স্তূপ জমা হয়ে আছে, আর একদিকে নিরন্ন মানুষ। ভারতবর্ষের নজরুলের সময় সে দুর্ভিক্ষর চেহারা, এখনো কিন্তু তার থেকে খুব ব্যতিক্রম না। মানুষের অর্থ সম্পদ বৈভব কিন্তু এমন ভাবে জমা হয়ে আছে, এমন ভাবে বাইরে পাচার করেছে টাকা পয়সা, কল্পনাতীত। এবং ঠিক সেই সময়ে, এই করোনার সময়ে, এসব বিত্তবান মানুষদের আমরা লক্ষ্য করেছি, মানুষকে তারা যতটা সহযোগিতা করা উচিত ততটা করে না। জি, মানে সেটি আমরাও প্রত্যাশা করি যে আসলে যারা প্রচুর অর্থবিত্তের মালিক যারা, তারা এমন ভাবে সেটি প্রকাশ করবেন না যাতে প্রতিবেশী অথবা অন্য যারা এই সমপরিমাণ অর্থ নেই তাদের মনে কষ্টবোধ বা দুঃখবোধ জাগ্রত হয়। সেটি কোনোভাবেই সামাজিকভাবে বলুন, মানুষের দায়িত্ববোধের জায়গা থেকে বলুন, সেটি কোনোভাবে কাম্য নয়। আপনার কাছে ফিরবো রেজাউদ্দিন ইসলালিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, আপনি কিছু যোগ করতে চাচ্ছিলেন, সেটি শুনে এরপর আপনার কাছে আমার প্রশ্ন আছে। জি, আচ্ছা, দুটো কথা যোগ করতে চাই। একটা হলো যে স্ট্যালিন যে প্রসঙ্গটা আনলো, ধরুন বাংলাদেশে আমি একটা প্রথিতযশা পরিবারে জন্মগ্রহণ করেছি এবং জীবনেও ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি। আমার ক্যারিয়ারে আমি যত টাকা রোজগার করেছি আমি জানি যে কতখানি আমাদের মাইনা হতে পারে। কিন্তু যারা এখন বিত্তবান তাদের যে প্রদর্শনী এবং তাদের যে টাকার অঙ্ক, এটা কোনো মতেই সঠিক পথে উপায়ের অঙ্ক নয়। এবং তারা যদি কোরবানি দেয়, যদি বিপথে টাকা রোজগার করে এবং সেটা কোরবানি দেয়, আসলে আল্লাহর নিয়ম মতন বান্দার কিন্তু কোরবানি হবে না। সেটি একটি প্রশ্ন আছে, কিংবা আমরা যদি এইভাবেও আমরা হালাল উপার্জনের একটি বিষয়, এবং আমরা যদি এইভাবে প্রশ্নটি রাখি আপনার কাছে অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, সেটি হলো বিত্তবান কি শুধু অর্থ দিয়ে আমরা পরিমাপ করব, নাকি একজন ব্যক্তির সুস্থ বোধ, তার মানসিক অবস্থা, সেই বিষয়গুলো তো খুব গুরুত্বপূর্ণ। আমরা তো দেখেছি যে রিক্সা চালায়, সেই টাকা দিয়ে সে স্কুল করে, যে তারপরে রাস্তার মধ্যে সে চা বিক্রি করে, সেটা দিয়ে সে স্কুল করে। অথচ যারা এ ধরনের ব্যবসা করে অনেক বিত্তবান হয়েছে, তারা হয়তো যখন আমরা ঝোলাটা নিয়ে তাদের কাছে যাই, তারা 1 টাকাও বের করতে চায় না। এটা একটা বলতে চেয়েছিলাম। আরেকটা, যে রেজাউদ্দিন স্ট্যালিন ভারতবর্ষের কথা যেই সময়টা কবি কাজী নজরুল ইসলাম আমাদেরকে যে প্রাসঙ্গিকতায় বিভিন্ন ধরনের এডিটোরিয়ালস উনি লিখেছেন, তো ওই ভারতের যে অনুকরণে এখন আমরা ভারতীয় বন্ধুদের জিজ্ঞেস করেছি, ওদের কিন্তু কমিউনিটি কিচেন খুলে দিয়েছে। ওদের প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কিচেন আছে যেখানে খিচুড়ি আর ডিম দেওয়া হচ্ছে। কোনো মানুষ না খেয়েছিল না এই সময়টার মধ্যে, এবং রেশন ফ্রি ছিল। জি, নাশিদ কামাল, এটা একটু শুনতে চাই। সেই আলোচনা তো অবশ্যই থাকবে, বিতর্কও থাকবে। মানে আসলে বিত্তবান কাদেরকে আমরা বিত্তবান বলবো, সেই বিতর্ক চলমান থাকবে নিশ্চয়ই। এবং তারপর আমরা বলতে চাই তারাই বিত্তবান যারা সুন্দর মনের অধিকারী, সুস্থ মনের অধিকারী, যাদের মাধ্যমে বা যাদের কাজের মধ্যে দিয়ে মানুষের উপকার হয়, তারাই সত্যিকার অর্থে বিত্তবান। আমি একটু শুনতে চাই আপনার কাছ থেকে নাশিদ কামাল, সেটা হলো আপনার শৈশবের ঈদের কোনো স্মৃতি যেটি এখনো আপনার মনে দাগ কাটে বা আপনার মনে পড়ে এবং আপনাকে আনন্দ দেয়। হ্যাঁ, আনন্দও দেয়। এবং এই যে ত্যাগের মহিমা, আমার নানা ছিলেন জনাব হাফিজুর রহমান, উনি নিজে গরু পালতেন এবং আমার মা বলতেন যে তোমাকে গিয়ে দেখতে হবে যে উনি কিভাবে কোরবানি দিচ্ছেন। তো নানাকে দেখতাম যে খুব মন শক্ত হয়ে উনি আইয়ুব খানের ক্যাবিনেটে 8 বছর মন্ত্রীও ছিলেন। তা ওনাকে দেখতাম যে উনি খুব মন শক্ত করে গরুকে কোরবানি দিচ্ছেন, কিন্তু পাশের ঘরে এসে উনি চোখ মুছতেন, কারণ ওই গরুটাকে উনি ছোটবেলা থেকে লালন পালন করেছেন। সেটাই হচ্ছে আত্মত্যাগের একটা জায়গা, যেটা আমরা নজরুলের গানেও পড়েছি, যে আপন পুত্র আল্লাহরে দেয় শহীদ হবার তারে, কাবাতে সে যায় না রে ভাই নিজেই কাবা গড়ে, সে যেখানে যাই জাগে সেথা কাবার উম্মিদ,
ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ, ঈদ মুবারক হো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। আমরা সবাইকেও আপনার এই গানের সূত্র ধরে বলতে চাই সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। তবে এই আলোচনাটি আরো দীর্ঘায়িত করতে চাই, তবে তার আগে নিতে চাই একটি ছোট্ট বিরতি। দর্শক আমাদের সাথে বাংলাটক অনুষ্ঠানে আমরা এবার সুভাষ সিংহ রায় তার কাছে আসতে চাই, তার কাছ থেকে শুনতে চাই। সুভাষ সিংহ রায়, অসাম্প্রদায়িক পরিবেশ বা আচরণ যে আলোচনাটি কম বেশি আপনারা তুলেছেন, এটির আরেকটু আলোচনা করতে চাই। যে কোনো উৎসব কিংবা ঈদ উদযাপন সেটি তো একটি ধর্মীয় বৈশিষ্ট্য থাকবেই, কিন্তু এর মধ্যে একটা অসাম্প্রদায়িক একটি পরিবেশ রয়েছে, একটি মন রয়েছে, একটি বৈশিষ্ট্য রয়েছে। সেই জায়গাটি আমরা কতটা আমাদের সংস্কৃতির মধ্যে ধারণ করতে পারছি কিংবা চর্চা করতে পারছি? সুভাষ সিংহ রায়। ঈদের দুটি বিষয় আছে, কিংবা যে কোনো ধর্মীয় রীতির একটা অংশ আছে আর একটি উৎসবের অংশ আছে। জি। এই উৎসবের অংশ কিন্তু সকল সম্প্রদায়, এবং এটা এই মাটিতে বিশেষ করে আমরা যারা বাঙালি তাদের সংস্কৃতির একটা বড় যোগাযোগ রয়েছে এখানে। আমি একটা ছোট্ট স্মৃতির কথা বলি। কবি নির্মলেন্দু গুণের কন্যা মৃত্তিকা গুণ এক কোরবানির দিনে, তখন সে খুব ছোট, সে পাশের বাসায় দাওয়াত খেতে গিয়েছিল। এখন ছোট্ট মৃত্তিকা গুণ, সে এখন অনেক বড় হয়েছে, ছোট্ট মৃত্তিকা গুণ সে সব খাবার সে খাচ্ছে, কিন্তু টেবিলের উপরে যেটাতে গরুর মাংস রয়েছে ওই খাবারের প্রতি তার আগ্রহটা বাড়ছে, কারণ সবকিছু দিচ্ছে ওই বাটির থেকে তাকে দিচ্ছে না। জি। কিন্তু তার শিশু মনের আগ্রহ জন্মেছে যে ওক থেকে আমাকে দিচ্ছে না কেন। সে বারবার বলছে আমি ওখান থেকে খাবো। তখন বলছে না বাবা, এটা দেওয়া যাবে না, তোমার খাওয়ার দরকার নেই। প্রথম দিকে এইভাবেই বলেছে, পরে বলছে যে না, ওর চাপাচাপির কারণে বলছে তোমরা তো হিন্দু, এই জন্য তোমাদেরকে দেওয়া যাবে না। তখন তার আত্মমর্যাদায় লেগেছে। ওই ছোট্ট শিশুটি মৃত্তিকা গুণের, সে তখন চিৎকার করে বলেছে তোমরা হিন্দু। সে বাবার কাছে কাঁদতে কাঁদতে এসেছে কবি নির্মলেন্দু গুণের কাছে, এসে বলছে যে বাবা, আমাকে বলছে আমরা নাকি হিন্দু, আমি বলে আসছি তোমরা হিন্দু। তখন কবি নির্মলেন্দু গুণ বলছে ঠিক কথাই বলেছে। তা আমাদের যে অসাম্প্রদায়িকতার যে চরিত্রটি, সেই চরিত্রটি আমরা ধরে রাখতে পারিনি। আমাদের পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল হিন্দুইজম, পলিটিক্যাল বৌদ্ধইজম, এই যে আমাদের সারা পৃথিবীকে একটা উথাল পাতাল করে দিয়েছে, আমরা সেই জায়গায় থাকতে পারছি না। ভয়ঙ্কর এক চিত্র। আর সবচেয়ে বড় ব্যাপার, আমরা কিন্তু প্রায় একটা কথা বলি যে আমাদের জিডিপি খুব বাড়ছে, আমরা জিডিপিতে অগ্রগামী হয়েছি, কিন্তু আমাদের যে কালচারাল জিডিপি, সেই জিডিপি নিয়ে আমরা কিন্তু কথা বলি না। সেটা আমরা কিভাবে পরিমাপ করব? সুভাষ সিংহ রায়, এই কালচারাল জিডিপি পরিমাপ করার উপায়গুলো যদি একটু বলতেন। আপনি দেখেন যদি আজকে যুব সমাজের যে অবক্ষয় জায়গাটি, এটা কিন্তু কালচারাল জিডিপি কমে গিয়েছে বলে অবক্ষয় জায়গাটা তৈরি হয়েছে। আর আমাদের সামনে আমরা যে স্কুলে এক সময় একসাথে উৎসব পালিত হতো, রবীন্দ্র নজরুল সুকান্ত জয়ন্তী উৎসব, আমরা কবি জসিমউদ্দিনকে পড়েছি, আব্বাস উদ্দিনকে পড়েছি। আপনি এই জায়গার, এই যে কালচারাল জিডিপি যে জায়গাটি বলছি, এইটাতে বড় রকম ঘাটতি দেখা দিয়েছে। আপনি দেখেন ভারতের রতন টাটা এখন কিন্তু ভারতের মধ্যে সবচেয়ে বড় ধনী না, জি, তা পুরনো ধনী। কিন্তু রতন টাটা এই করোনাকালীন সময়ে তিনি একদিনে 15,000 কোটি টাকা দান করেছেন এবং বলেছেন করোনা রোগীদের জন্য। তিনি বলেছেন আমার সম্পত্তি বিক্রি করেও যদি করোনা রোগীর পাশে দাঁড়াতে হয় আমি দাঁড়াবো। অথচ আম্বানি গ্রুপ থেকে শুরু করে যারা নতুন ধনী, তারা কিন্তু এই পর্যায়ে এগিয়ে আসেনি। এটা খুবই উল্লেখ করার ব্যাপার। আর আমরা আজকের এই দিনে উৎসবকে যেন আমরা অসাম্প্রদায়িক চরিত্রের রূপ ধারণ করাতে পারি, এটা যেন আমরা যেন সমাজের নেতৃত্ব দিই, রাজনীতিতে নেতৃত্ব দিই, সব ক্ষেত্রে যেন আমরা একটা বোধের জায়গায় সংস্কৃতিটা বিরাজমান করি। অসংখ্য ধন্যবাদ। শেষ করছি একটা কথাই। জি বলুন। আমাদের আজকে মনে রাখা দরকার, 71 সালে যখন 9 মাসের মুক্তিযুদ্ধ চলছে, তখনও কিন্তু আমাদের ঈদ এসেছিল। সেই ঈদে আপনি খেয়াল করে দেখেন, আমি এটা ইতিহাসের পাদটিকা দিচ্ছি, শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন
প্রধানমন্ত্রী, তিনি আমাদের প্রথম সরকার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সকলের কাছে ঈদের খাবার পাঠিয়েছিলেন। তারা কিন্তু সেই খাবারটা কিন্তু ওই সময় খাননি, তারা মুক্তাঙ্গনে এসেছেন। এই যারা যুদ্ধ করছে, যারা কাঁধে কাঁধ মিলিয়ে, তাদের সাথে বসে কিন্তু কিন্তু মুক্তাঙ্গনে এসে তারা কিন্তু খিচুড়ি খেয়ে তারা ঈদের উৎসব পালন করছেন। ঈদ উৎসব পালন করেছেন, সেটি একটি উদাহরণ এবং উজ্জ্বল উদাহরণই আমি বলতে চাই, এবং এই জায়গা থেকে আমাদের শিক্ষার আছে। সেই জায়গাটি সবসময় উজ্জ্বল থাক এবং সেটি সবসময় সজাগ থাক, আমাদের এই স্মৃতির জায়গা, আমাদের চেতনার জায়গা, সেটি আমরা বলতে চাই। সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ এই উদাহরণটি উল্লেখ করার জন্য। তানভীর সুইটি, আপনার কাছে আসতে চাই, যেটা আমাদের সুভাষ সিংহ রায় একটু আগে উল্লেখ করলেন তার আলোচনায়, যে আমাদের কালচারাল জিডিপি কমে যাচ্ছে, তার প্রেক্ষাপটে আমি যদি আপনার কাছে এইভাবে প্রশ্নটি রাখি, অনেকেই বলেন, নিশ্চয়ই আপনি নিজেও এই ধরনের প্রশ্নের মুখোমুখি হন, যে আপনাদের সময় বা আগের ঈদের নাটকের যে মান ছিল আর এখনকার ঈদের নাটকের যে মান, এই দুইটা জায়গায় আসলে আপনি কিভাবে তুলনা করবেন? তানভীর সুইটি। ধন্যবাদ। আসলে এই ব্যাপারটা নিয়ে কয়েকদিন আগেই কথা হচ্ছিল যে আগের নাটকগুলো খুব ভালো, এখনের নাটকগুলোর মান কমে যাচ্ছে। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয় যে এক একটা যুগের এক এক রকম, আমাদের সময়ের আগে যারা ছিল, আমাদের অনেক আগে, সুবর্ণা আপা, আফজাল ভাই বা ফেরদৌসী আপা, এনারা যারা ছিলেন, তাদের সময়টা একরকম, তখনের পরিবেশ, সবসময় তো আমরা নাটকে বাস্তবতাটা তুলে ধরি। তখন এক ধরনের নাটক হতো, মাঝখানে আর এক ধরনের নাটক হতো, আবার এখন হচ্ছে আর এক ধরনের নাটক হচ্ছে। মানটা যদি বলেন যে কমে যাচ্ছে, আমি সেটা একমত না। হয়তো আমি আরো বলবো যে মান হয়তো ক্যামেরার কাজটা আরো ভালো হচ্ছে, আমাদের স্ক্রিপ্ট আরো ভালো হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্র লাইট আরো ভালো হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি বলবো সুভাষদার সাথে আমি একমত যে আমাদের আমরা সবাই মনে করি যে ধর্মটা যার যার, উৎসবটা সবার, উৎসব আমরা সবাই একত্র মিলেই করব। কিন্তু দেখা যাচ্ছে যে কালচারাল অ্যাক্টিভিটিসটা কমে যাচ্ছে। যেমন আমি যেহেতু মঞ্চের শিল্পী, আমি থিয়েটার করি, আমার শুরু থেকে আমি থিয়েটার করি, তখন দেখা যেত যে আমরা ভীষণ ভাবে মফস্বলে যে নাটক করতাম, মানে আমাদের কল শো থাকতো, অনেক কল শো থাকতো। ডে বাই ডে দেখা যাচ্ছে যে এই জায়গাটা কমে আসছে। এখন আমাদের আর মফস্বলে ডাকছে না, ওখানে এবং সেই জায়গাটি, জি তানভীর সুইটি, সেই জায়গাটি কমেছে। এবং তার প্রেক্ষাপটে এই প্রশ্নটি আমি একটু না করে পারছি না আপনার কাছে, সেটি হলো এখনকে যে নাটক, নিশ্চয়ই এটা আপনি লক্ষ্য করেছেন, আমি যতটুকু বুঝতে পারি, নাটক মানে কি শুধু মানুষ হাসানো? না না, আমি এটা আবার আরেকটা প্রসঙ্গ। নাটক মানে মানুষ হাসানো কিনা তা না। নাটক হচ্ছে, আমরা যেটা জেনেছি যে নাটক হচ্ছে বাস্তবের প্রতিফলন। আমি বাস্তবে কি করছি সেই জায়গাটা আমি নাটকের মাধ্যমে দর্শকের সাথে তুলে ধরছি। কিন্তু আসলে আমাদের জীবন, আমরা যারা জীবনে চলাফেরা করছি এখন, এত কঠিন হয়ে গেছে বাস্তবতাটা, যে একটা মানুষ যখন এসে একটা টিভি খুলে বাস্তবতাটা দেখতে যায়, তখন না মানুষ দেখতে চায় না, মানুষ চায় একটু হাসতে, মন খুলে প্রাণ খুলে হাসতে। এটা আমাদের চিকিৎসা বিজ্ঞান, মানুষ কি আসলে দেখতে চায় না, না আমরা দেখাতে পারছি না? আমাদের চিন্তার জায়গাতে, আমাদের স্ক্রিপ্টের জায়গা, সংলাপ তৈরি করার জায়গাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সেটি কি সেই কোয়ালিটি পূর্ণ মানুষকে আসলে নেই এগুলো তৈরি করার জন্য, না আসলে যে প্রযুক্তির প্রক্রিয়াগুলো ব্যবহার করে আমরা যে কোনো ভাবে একটা তৈরি করে ফেলছি? আমি একদমই একমত না। আমার মনে হচ্ছে নাটক হচ্ছে, কিন্তু আমরা দেখছি না। অনেকে বলে নাটক হচ্ছে না, মান কমে যাচ্ছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো ভালো খারাপ থাকবে, এটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু এখন আমি যদি বলি, আমাদের চারপাশে খুব ভালো ভালো নাটক দেখা যাচ্ছে, কিন্তু আমরা হয়েছে কি, এত চ্যানেল আমাদের সামনে, চোখের সামনে, আমরা আর হয়েছে যেটা, যে আমাদের এখানে এত বিজ্ঞাপন দেয়, যার জন্য না আমরা সুইচ করে অন্য একটা চ্যানেলে চলে যাই। কিন্তু নাটক যে হচ্ছে না মানসম্পন্ন, আমাদের এখানে হচ্ছে, অবশ্যই হচ্ছে। আমি আপনাকে যে কথাটাই ছিলাম, যে আমরা কিন্তু আমাদের যেই নাটকের মান বলেন, ওগুলো আরো আমরা একটু নিজেরাই একটু ব্যাকে চলে যাচ্ছি, বিকজ অফ আমাদের কিন্তু এখন মঞ্চে নাটক করতে যাই যখন, আমরা খুলে, মন খুলে অ্যাক্টিং করতে পারছি না, মন খুলে আমরা স্ক্রিপ্ট
পাচ্ছি কিন্তু করতে ভয় পাচ্ছি, যে যে কোনো একটা ইস্যু নিয়ে যদি আমরা কাজ করি দেখা যায় যে এটা বিভিন্ন ভাবে মৌলবাদরা বলছে এই নাটক চালানো যাবে না। এমনও হয়েছে যে এই ছবি মঞ্চে রাখলে এখানে নাটক করতে দেয়া যাবে না। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। জি, এবং সেই জায়গাটি তানভীর সিটি অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিকূলতা তো থাকবে, সেটি কখনো কম বা অথবা বেশি, সেটিও সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে, সাংস্কৃতিক মুক্তির মধ্য দিয়ে সেটি মোকাবেলা করতে হবে, সেটি আমরা প্রত্যাশা করি, কারণ আমরা চাই মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতি বোধ জাগ্রত হোক। অসংখ্য ধন্যবাদ তানভীর সিটি এই বিষয়টি উল্লেখ করার জন্য। রেজাউদ্দিন স্টালিন, আপনার কাছে আসতে চাই, ছোট্ট করে আপনার শৈশবের কোনো ঈদ স্মৃতি যদি আপনি আজকে দর্শকদের সাথে শেয়ার করতে চান সেটি শুনতে চাইবো, এবং পাশাপাশি কোনো একটি কবিতা শুনতে চাইবো আপনার কাছ থেকে, কবিতা আবৃত্তি শুনতে চাইবো। ধন্যবাদ। আমার শৈশবের ঈদের একটা বড় অংশ কবি রেজাউদ্দিন স্টালিনের সাথে কেটেছে। জি, ঈদের দিনে অসম্ভবই ছিল জি। সেটাই, সুভাষ জানে আমাদের তারুণ্য এবং কৈশোরের সঙ্গে সুভাষের একটা যুক্ততা আছে। নিজেও কবিতা লিখতো, রাজনীতিতে এসে কবিতা একটু কম লেখে, হয়তো গোপনে লেখে, প্রকাশ করে না। আমি ঠিক কিছুদিন আগে হয়তো একটা কবিতা পড়েছিলাম, আমার মনে আছে কোন একটা কাগজে পড়েছিলাম, সম্ভবত নূর আলম লেলিনের সম্পাদিত কোনো কাগজে, জি, আমার মনে হয়। জি। যাই হোক, আপনার শৈশবের ঈদ স্মৃতি। আমরা তারুণ্যে যে ঈদ করতাম, এবং তখন আমরা দেখেছি মানুষের মধ্যে কিন্তু একটা আলাদা সম্প্রীতি ছিল। মানুষ এতটা স্বার্থপর তখন হয়ে ওঠেনি যতটা এখন আমরা হয়ে উঠেছি। নানা সংঘাত, প্রতিঘাত এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বড় লোক হওয়ার যে প্রচন্ড আকাঙ্ক্ষা, তা থেকে স্বার্থপরতাটা জন্ম হয়েছে বেশি। নজরুলের একটা কবিতা আছে এই পবিত্র ঈদ উল আজহা নিয়ে, সেটি হচ্ছে ওরে হত্যা নয়াজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। আসলে এই যে কুরবানি হচ্ছে, এর মধ্য দিয়ে একটা শক্তির উদ্বোধন দেখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরাও তাই মনে করি যে আসলে এই যে ত্যাগের মহিমা, সেই ত্যাগের মহিমা হচ্ছে একটা শক্তির উদ্বোধন। কিন্তু আমরা কিন্তু শক্তির উদ্বোধন না করে আমরা অপশক্তির উদ্বোধন করছি সর্বক্ষেত্রেই। সেই জন্য ঈদের মহিমা আমাদের কাছে কমে আসছে। আজকে আমরা যারা অসংখ্য কুরবানি না দিয়ে, যদি দরিদ্র যারা নাসিদাপা করেছেন, বিভিন্ন মানে দরিদ্র প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি এই টাকাটা দিয়ে দিতাম, তো ওরা কিছু ভালো খেতে পারতো, অনেকদিন ধরে চলতে পারতো। একজন দরিদ্র মানুষকে আমি যদি 10 লক্ষ টাকা দিয়ে গরু না কিনে একটা গরু কিনতাম, আর ওই টাকাটা যদি 10 জন গরিব মানুষকে দিতাম, ও স্বাবলম্বী হতো এই করোনার সময়, সেটি তাতে মনে হয় যে স্রষ্টা আরো অনেক বেশি খুশি হতেন। সুতরাং এই যে নিজের মানে আজকে কিন্তু, আর আপনি কুরবানি, গতকাল তো আজকে ঈদের দিন, আজকেও গরু বিক্রি হচ্ছে, খাসি বিক্রি হচ্ছে, আপনি কিন্তু পাবেন না। তাহলে ঢাকা শহরে যারা বসবাস করে তাদের টাকার অভাব নেই, সুতরাং তারা কিনছে, কিন্তু সাধারণ মানুষ তো সেটা পাচ্ছে না। সেজন্য ঈদের মূল মন্ত্র হচ্ছে সাধারণ মানুষকে খুশি করা। মানে আমাদের সাধারণ মানুষকে, গরিব মানুষকে খুশি করা হলো ঈদের একটা সবচেয়ে বড় জায়গা, সেটা কিন্তু আমরা করছি না। আর সুইটির একটা কথা বলি, সুইটি নাটক নিয়ে অনেক কথা বলেছে, ওদের সংকট। আমরা দর্শক হিসাবে এবং সাংস্কৃতিক অঙ্গনের লোক হিসেবে আমি মনে করি যে আমাদের নাটকের কাহিনীর যে বৈচিত্র্যহীনতা ভয়ঙ্কর। আমি যদি একটা নাটক একটা টেলিভিশনে দেখি, আর একটা নাটক আমার দেখার দরকার হবে না, আমি বলে দিতে পারবো ওখানে কি নাটক হচ্ছে। এইটা কিন্তু গত 10 বছর ধরে হচ্ছে, কারণ আমাদের নাটকের লেখক নেই। লেখক নেই এই কারণে যে লেখকরা ঠিক মতো সম্মানই পায় না। ভালো সেটি তো সেই ব্যর্থতা তো শুধু আসলে যারা অভিনয় করছেন সেটা আপনি বলছেন, কিন্তু যারা এই লেখক গোষ্ঠী তো আমরা আসলে তৈরি করতে পারিনি। এত টেলিভিশনের মধ্যে আমরা দেখতে পারি যে আমাদের এত নাটক প্রয়োজন হয় ঈদের সময় বিভিন্ন উৎসবে, কিন্তু সেরকম অভিনয়ের মানও বাড়ছে না। যেসব ভালো ভালো অভিনেতা অভিনেত্রী তারা সব জায়গায় যাচ্ছে, সব জায়গায় তাদেরকে কাস্ট করা হচ্ছে, আর কিছু মানুষ তাদেরকে নেওয়া হচ্ছে, তারা খুবই মানে আনাড়ি বলা যায়। খুব পরিচিত মুখগুলোকে বারবার দেখা যায়। রেজাউদ্দিন স্টালিন, ধন্যবাদ এই প্রসঙ্গটি আনার জন্য আপনাকে ধন্যবাদ। স্টালিন ভাই, আপনার লেখা কোনো কবিতা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই, আবৃত্তি শুনতে চাই এখন। আমার একটা কবিতাটির নাম হচ্ছে অভয়। এটা আমি মাঝে মাঝে পড়ি। কবিতাটি বেশ প্রায় 22টি ভাষায় অনুদিত হয়েছে সারা পৃথিবীতে। এই কবিতাটি আমি পড়ছি। জি। অভয় কবিতার শিরোনাম। ভেবো না প্রিয়তমা, তোমাকে কেউ আকাশ দিলে সূর্য দেব আমি, বৃষ্টি দিলে বৃক্ষ দেব হীরের চেয়ে দামি, নদী দিলে নৌকা দেব সবচেয়ে দ্রুতগামী। ভেবো না প্রিয়তমা,
ঝাড়বাতিকেও জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ। ঝাড়বাতিকেও জ্বালিয়ে দিলে তারার আলোয় ভরিয়ে দেব পথ। কেউ যদি দেয় মন, আমি দেব স্রোতের ছলাচ্ছল। সোনায় বাঁধা গ্রন্থ দিলে প্রতিশ্রুতি ঠাসা, আমি দেব বর্ণমালা আমার মাতৃভাষা। কেউ যদি দেয় বিশ্বজোড়া বাড়ি, আমি তো দেব মাত্র 10 হাত লজ্জা ঢাকা শাড়ি। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনা চলবে, তবে তার আগে একটি বিরতি নিতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লিটল টাটা বাংলাটক অনুষ্ঠান। নিশ্চিত ছোট্ট বিরতি, ফিরতনাকে সীমাবদ্ধ রাখছি না। আমরা মমত্ববোধ, দায়িত্ববোধের জায়গা থেকে আলোচনা করছি কিভাবে সাংস্কৃতিক জাগরণগুলো হতে পারে, মানুষকে সুস্থ মনস্তত্ত্বের মধ্যে দিয়ে মানুষকে বড় করা যায়, সেই জায়গাগুলো আমরা আলোচনায় রাখছি। এবং আমাদের গ্রামীণ জীবন, নগর জীবন, যেভাবেই আমরা আসলে বলি না কেন, আমাদের সুস্থতা খুব প্রয়োজন। আমাদের বিত্ত বৈভবের যে প্রকাশ, তার চেয়ে আমাদের মমত্ববোধের প্রকাশ এবং একটি সৃজনশীল মন, সুন্দর মন, এই জায়গাগুলো আমরা খুব প্রত্যাশা করি। আমরা শুনতে চাইব অধ্যাপক ডক্টর নাশিদ কামাল আপনার কাছে, যে আপনার সম্মানিত মা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক হোসনে আরা কামাল ম্যাডামের সাথে আপনার কোনো স্মৃতি মনে পড়ে কিনা সেটি একটু শুনতে চাইবো। এবং এই করোনার সময় ঈদে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে, কিংবা আপনার যারা গান যারা শোনেন, আপনার যারা শ্রোতা, আপনার গানের যারা শ্রোতা, তাদের উদ্দেশ্যে বা পুরো দেশের মানুষের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ বা বক্তব্য থাকবে সেটা শুনতে চাইবো। তবে তার আগে আপনার সম্মানিত মার সাথে আপনার কোনো স্মৃতি। আমার মায়ের কথা আপনি উল্লেখ করলেন, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। তার কারণ সব সময় বিচারপতি মোস্তফা কামাল কিংবা আমার দাদা আব্বাস উদ্দিন, তাদের পরিচয়ে আমি পরিচিত হই, কিন্তু একজন মাই কিন্তু তার সন্তানকে সমস্ত সূক্ষ্ম মূল্যবোধ দিয়ে বড় করে তোলে। আমার প্রথম যে একটা স্মৃতি আমার মনে পড়ে, যে আমি ঘুমিয়ে আছি, আম্মা আমাকে উঠে দাঁড়িয়ে বললো, চলো আমরা বাংলা একাডেমি যাচ্ছি। আমি কেন যাচ্ছি আম্মা? ওখানে গিয়ে তুমি যে পুটুর পুটুর গল্প করো, ওখানে গিয়ে তুমি একটা গল্প নিজে বানিয়ে বলবে, তো সবাই ওখানে থাকবে। আমি বললাম এবং আমি সেকেন্ড হলাম, ফার্স্ট হলো অধ্যাপক মনিরুজ্জামানের মেয়ে। এটা একটা স্মৃতি। আর 71 সালে যখন আমাদের এই যে অনেক বন্যা হলো এবং সমস্ত স্কুলগুলোতে বিদেশ থেকে অনেক কাপড় দিল, তো আমার আম্মা অনেক স্কুল স্থাপন করেছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আরম্ভ করে। ঢাকায়ও অনেক স্কুল ছিল, ইয়াকুব মেমোরিয়াল একটি স্কুল ছিল, সেখানে যে কাপড়গুলো তিনি পেয়েছিলেন, আম্মা বলে চলো আমরা থান কাপড় বাসায় নিয়ে আসি। প্রত্যেকটা মেয়েকে, তখন আমার 13 বছর বয়স, প্রত্যেকটা মেয়েকে মেপে মেপে তাদের মাপ মতন সেলাই করে আমি জামাগুলো দিলাম। তো দেশবাসীর উদ্দেশ্যে সেটাই বলার আছে যে বাবা মা তাদের ছেলে মেয়েদেরকে ভালো ভালো কথা, ভালো ভালো দিক নির্দেশনা দেবেন। অনেক টাকা লাগে না। আমরা যে একটার পর একটা সরকার দেখেছি, তারা তাদের নিজেদের গদিটাকে ঠিক রাখার জন্য তাদের আশেপাশের লোকগুলোকে অনেক টাকা দিয়ে পুষ্ট করেছেন এবং এমন একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছেন যে স্ট্যান্ডার্ডটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। যে কথাটা স্ট্যালিন বললেন যে আমরা যদি খুব বেশি প্রদর্শন করি তাহলে অন্য মানুষের সেটা জ্বলন হবে, এবং সেটা কিন্তু ইসলামে একেবারে কাম্য নয়। আমার ছোট বোন, সে দুটো কাপড় রাখে এবং সে একবেলা একটা পরে, আরেকবেলা আরেকটা পরে। একেবারে শেষ লাইনটি শুনতে চাই অধ্যাপক ডক্টর নাশিদ কামাল, শেষ লাইনটি। শেষ লাইনটি হবে, শিয়া সুন্নি লা মাযহাবি একই জামাতে এই ঈদ মুবারকে মিলিবে একসাথে। এই কথা যেন আমরা সর্বদা জাগ্রত রাখি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। রেজাউদ্দিন স্টালিন, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। আমার শেষ কথা হচ্ছে যে যতীন্দ্রমোহন সেনগুপ্তের একটা কবিতা আছে, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে। আমরা যে করোনার যে ভয়, এটা যদি আমরা জয় করতে চাই তাহলে শুধুমাত্র ভালোবাসা দিয়ে জয় করা সম্ভব। একে অপরের প্রতি গভীর মমত্ব দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, এবং সেখানেই হচ্ছে আমাদের মহত্ব জয় করার মন্ত্র, কিন্তু ওইখানে আর কোথাও নাই। অন্যকে ভালোবাসতে হবে, এবং সেটি হচ্ছে পবিত্র ঈদুল আজহা, যে কোনো উৎসবের মূল জায়গা, ভালোবাসা, একাত্মবোধ, ঐক্য। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে রেজাউদ্দিন স্টালিন। তানবিন সিটি, আপনার শেষ মন্তব্য। আমরা জয় করব, অবশ্যই জয় করব, কিন্তু আমাদের সবাইকে কিছু নিয়ম পালন করতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ নিজেকে আগে ভালোবাসে। হ্যাঁ, আমরা যে সময়টা এখন পার করছি সেখানে শুধু আমাকে না,
আমার পরিবার এবং পরিবারের সাথে আমার চারিদিকের যে মানুষগুলো আছে সবার কথা ভাবতে হবে। সবাইকে যতটুকু পারি আমার নিজের দায়িত্ববোধ থেকে বলতে হবে, চলুন ভয় না, আমরা অবশ্যই বাসা থেকে বের হওয়ার সময় আমরা মাস্ক পরবো, আমাদের হাত দুটো ধুবো, কিছুক্ষণ পর পর ধুয়ে ফেলবো, আর যেটা করবো আমরা একটু দূরত্ব বজায় রাখবো। ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী আমরা করোনা মুক্ত অবশ্যই হব। জি, অসংখ্য ধন্যবাদ তানভীর সিটি। সুভাষ সিংহ রায়। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি পয়গম্বর দিবস পালন করতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেন। জি, এবং তার ওই সময়কার লেখাগুলো যদি আপনি একটু বের করে পড়েন, দেখবেন অসাম্প্রদায়িকতার চেয়ে বড় কোনো বিষয় এই মাটিতে নেই। এটা যেন আমরা জাগ্রত করি। শাহ আব্দুল করিমের গানের কথা উল্লেখ করলেন, এখানে উল্লেখ হলো। জি, আমরা যেন সেই বোধটা করি যে হিন্দু বাড়িতে যাত্রা হইতো, নিমন্ত্রণ দিত, আমরা যাইতাম। তা আমাদের জন্য এই যে সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের যে মেলবন্ধনের জায়গাটি, এটা আমরা যেন খুব গুরুত্বের সাথে বিবেচনা করি। এবং এই ক্ষেত্রে আমরা যেন সুভাষ সিংহ রায় অপরকে একটু ছোট্ট প্রশ্ন করে একটু জানতে চাই, যেটি আমাদের তানভীর সিটি উল্লেখ করছিলেন, যে আসলে সংস্কৃতি চর্চায় যে যত প্রতিবন্ধকতা বাড়ছে, ক্রমান্বয়ে সেটি বাড়ছে নানাভাবে, সেই জায়গাগুলো মোকাবেলা করার ক্ষেত্রে রাজনীতি কেন সহায়ক শক্তি হচ্ছে না, খুব ছোট্ট করে জানতে চাই। না, এটা তো রাজনীতির একটা বড় সংকট দেখা দিয়েছে ভোগবাদী অর্থনীতির কারণে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর অসমাপ্ত আত্মজীবনীতে আপনি খেয়াল করে দেখুন তো, ডক্টর নাশিদ কামাল এখানে আছে, জি, ওই যে জায়গাটাতে আব্বাস উদ্দিনের সাথে বঙ্গবন্ধুর কথোপকথন হচ্ছে। আজকের প্রজন্মে যারা রাজনীতিতে যুক্ত, তারা কি এই আব্বাস উদ্দিনের ইতিহাসটা পাঠ করেছেন? তিনি কিভাবে তার নিজের সম্প্রদায় না সকল সম্প্রদায় নিয়ে ভেবেছেন জি, এবং বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য লড়াই করেছেন। বঙ্গবন্ধুকে বলছেন যে তুমি যেই গানকে এত ভালোবাসো, সেই গান থাকবে না যদি বাংলাদেশ যদি মুক্ত না হয়, বাংলাদেশ যদি না হয়। জি, এই বোধটা জাগ্রত করতে হবে, সাংস্কৃতিক বোধটা হচ্ছে বড় ব্যাপার। মানুষের বিদ্বেষ আজকে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। সেই বিদ্বেষের জায়গা থেকে আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি। একেবারে শেষ লাইন, সুভাষ সিংহ রায়, শেষ লাইন। যে কথাটি বলেন, এবারও ঈদের তিনি যে বাণী দিয়েছেন, সেই বাণীতে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আমাদের মানুষের পাশে থাকতে হবে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এটা যেন আমরা মনে রাখি। অসংখ্য ধন্যবাদ সুভাষ সিংহ রায়, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো নিটল টাটা বাংলা টক এখানে শেষ করব। তার আগে সুভাষ সিংহ রায়, তানভীর সিটি, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল এবং রেজাউদ্দিন স্টালিন, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ করোনাকালের ঈদ এই আলোচনায় সংযুক্ত হওয়ার জন্য এবং নানাভাবে নানা প্রেক্ষাপটে স্মৃতিচারণের মধ্যে দিয়ে এই আলোচনাটিকে প্রাণমুখর করার জন্য এবং একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ।